রান্না করতে আমি খুব ভালোবাসি। যে আম্মা অসুস্থ ছিলেন, বিয়ে হয়ে গেছিলো আমি ক্লাস 3-তে থাকতেই, ভাইয়া চলে গেছেন ভার্সিটিতে। একটু কোনো মানুষ রান্নাবান্না করে প্লাস মানুষকে খাওয়াইতে খুবই পছন্দ করে। আচ্ছা, রান্না করতে ভালোবাসেন এমন তালিকাটা আসলে কতটা নিজেদের কাছে কি কখনো হিসাব করে দেখেছেন আপনার আশেপাশে কিংবা পরিচিত মহলের মাঝে? আমি কিন্তু আজ এমন এক গল্পের নায়িকার কাছে চলে এসেছি যে কিনা সেই ক্লাস 4 থেকে রান্না করে আসছে। যেভাবে বিশাল ছিল বাবার বাড়ি, বিবাহ সূত্রে নিজেকে আবদ্ধ করার পরও কিন্তু সেই জায়গায় ছিল বিশাল বড় বাহিনী। বলা যায় রান্না করতে তার ভালোবাসা সেই ছোটবেলা থেকে। এই গল্পের নায়িকার সাথে পরিচয় হতে হলে অনেক গল্প, সেই গল্প আড্ডা সব কিছু শুনতে হলে থাকতে হবে আমাদের সাথে। আর আজকের গল্পের নায়িকার নাম সুফিয়া। দেখা যাক সুফিয়ার গল্পে আমরা কতটা আনন্দ নেই। রান্নার সেই রানীর গল্পের নায়িকার কাছে একটু জেনে নেই কিভাবে ছোটবেলাটা কাটলো। আর ওই যে বলছিলাম 4-5 থেকে রান্না, এই বিষয়টা আসলে কিভাবে, চলুন একটু জেনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনার মিষ্টি হাসি দেখে তো আমরা ভালো থাকতে বাধ্য। ধন্যবাদ। আপু, আমরা আপনার সাথে আজকে একটু গল্পে চলে যাই। আপনার কাছ থেকে শুনছিলাম সে ছোটবেলা থেকে রান্না। আচ্ছা, আমার কাছে একটু আশ্চর্য লাগছিল 4-5-এ রান্নার বিষয়টা, তাও আবার বিশাল বড় মাছ এনে বাবা যখন বলে এটা মাকেই রাখতে হবে, এই বিষয়ের গল্পটা একটু শুনতে চাচ্ছি। আসলে রান্না করতে আমি খুব ভালোবাসি, সেটা আমার ছোটবেলা থেকেই। তারপরে আম্মা বলছিলাম যে আম্মা অসুস্থ ছিলেন থাকার কারণে তখন অটোমেটিক একটু দায়িত্ব চলে আসছে আমার উপরে। আপনাদের ভাই বোনের সংখ্যা তো আমরা জানি যে 5 ভাই বোন। আপনারা 3 ভাই 2 বোন? 3 ভাই 2 বোন। আপুর বিয়ে হয়ে গেছিলো আমি ক্লাস 3-তে থাকতেই, ভাইয়া চলে গেছেন ভার্সিটিতে, ছিলাম আমি আর আমার 2 ভাই ছোট। যে কারণে শখ করে একটু একটু রান্না করতাম। আম্মা অসুস্থ, একটু করি, দেখি ট্রাই করতে করতে দেখলাম যে না ভালোই। আব্বা খুব প্রশংসা করে, আমার মা খুব ভালো রান্না করে। ওই প্রশংসাটা কি মনে হয় যে সুফিয়াকে আর একটু এগিয়ে নিয়ে গেছে সামনের দিকে? ওটা একটু না, অনেকটা এগিয়ে নিয়ে গেছে আমাকে। যে এই রান্নার প্রতি যে ভালোবাসাটা সেটা আরও বাড়িয়ে দিয়েছে আমার। আব্বার এই প্রশংসা, আম্মাও বলতো যে আমার মেয়ে তো আমার চাইতে ভালো রান্না করে। এই আমার চেয়ে ভালো রান্না করে, তাহলে কি মার ভিতরেও কি সে রান্নার প্রবণতাটা ছিল কিনা? আম্মা ফার্স্ট ক্লাস রাঁধুনি, একদম। যেহেতু বড় ফ্যামিলির একমাত্র বউ, বড় ছেলে, একান্নবর্তী পরিবারের, হ্যাঁ, একমাত্র ছেলের বউ, সারাদিনই রান্নাবান্না করতো। প্রচুর লোকজন আসতো, গেস্ট অ্যাটেন্ড করতে হতো আম্মাকে। প্রচুর লোকজন আসার বিষয়টা হচ্ছে আমার দাদারা 3 ভাই ছিল, 3 ভাই পাশাপাশি। শুধু আমার দাদারই 1 ছেলে 1 মেয়ে, আমার দাদার আব্বা আর আমার ফুপু। ফুপুর তো অনেক আগেই ব্রিটিশ আমলে ঢাকায় বিয়ে হয়ে গেছে, ফিশারি অফিসার ছিলেন আমার ফুপা। আর যে বাকি 2 দাদার যে ছেলে মেয়ে, ওনাদের এক একজনের 8 জন 9 জন করে ছেলে মেয়ে। সবাই ছোট ছোট, হ্যাঁ সবাই ছোট ছোট ছিল। আম্মাকে তারা ভাবি না, মায়ের মতো দেখতো। যে কারণে সারাদিনই আম্মা ননদ ননাস এদের নিয়ে ব্যস্ত থাকতো। তারপরে ননদদের বিয়ে দিল, তাদের জামাইদের নিয়ে। আপনি কি তাহলে কখনো মনে হয় যে আপনার মার কাছ থেকে কখনো বিরক্তির ভাব আপনি দেখেন, এটাকে সবসময় খুশি ভাবেই সবাইকে নিতে দেখেছেন? তো জানি আপনি নেত্রকোনার মেয়ে, আপনার মাও নেত্রকোনার, একই জায়গায় একই থানায়। নেত্রকোনার মানুষরা কি একটু বেশি রান্নাবান্না করে নাকি? নেত্রকোনার মানুষ রান্নাবান্না করে প্লাস মানুষকে খাওয়াইতে খুবই পছন্দ করে। খানেওয়ালা আবার খাওয়ানেওয়ালা, দুটাই, খানেওয়ালা আর নিজেরাও খায়, অন্যদেরকেও খাওয়ায় পছন্দ করে। এদিকে আবার আমরা জানছিলাম যে আপনার নানার বাড়িতেও আবার নানা চেয়ারম্যান ছিলেন দীর্ঘ 30 বছর, মামা ছিল। তো ওই সূত্রে তো মনে হয় আপনার আম্মা আপনার মতো ছোটবেলা থেকে দেখে এসেছে যে ওই ধারাটা। আমার নানু, উনি হচ্ছে আমার এই বয়সে দেখা বেস্ট শেফ। ওনার রান্নার কোনো তুলনা নাই, এবং আজ পর্যন্ত আমি পাই নাই যে
নানুমণির মতো কেউ রান্না করতে পারছে। তাহলে বলা যায় আমরা এখন আধুনিক বাংলা যে শব্দটাকে আমরা বলি শেফ, তাহলে সেই সময়ে এই আপুর মার প্রজন্ম, নানুর প্রজন্ম, মানে আমরা 3 প্রজন্ম নিয়ে কিন্তু কথা বলছি। সেই প্রজন্মকে বলা যায় সমু আপু এক কথায় বলছেন যে বেস্ট শেফ, এবং এখন পর্যন্ত তার মতো কাউকে পায়নি। তাহলে বলা যায় আমরা একেবারেই এমন একটি পরিবারের সাথে কথা বলছি যারা পরম্পরাভাবে, এটা কি বলতে পারি যে পরম্পরাভাবে রাঁধুনি বলতে পারেন যে আমরা পরম্পরাভাবেই সবাই রাঁধুনি, 3-4 জেনারেশন সবাই রাঁধুনি, সবাই রাঁধতে পছন্দ করি, মানুষকে খাওয়াতে অনেক পছন্দ করি। চমৎকার, মানে আমরা প্রজন্মের পর প্রজন্ম এখানে তারা রাঁধুনি। আরেকটি বিশেষ বিষয় জানতে চেয়েছি আমি, এবং আমি জেনেছি চাচ্ছি আপনাদেরকে জানাতে, এই আপুর যে বড় ভাইয়া, সে বড় ভাইয়াও কিন্তু চমৎকার রান্না করে। যদি আমরা ভাইয়াকে রাঁধুনি বলবো না, কিন্তু শেফ তো আমরা বলতেই পারি, শেফ বলতে পারি। আমাদের প্রচলিত সমাজে একটা ধারণা থাকে কিন্তু সবসময় আমরা দেখি শাশুড়ি বউয়ের একটু খাট্টা মিঠা সম্পর্ক, কিন্তু এই কথাকেও কিন্তু ভেদ করেছে সাফিয়া আপুর পরিবার। কেননা যখন এইচএসসি সবেমাত্র পাশ করলো তখনই রাঁধুনির বিয়ে, আর বিয়ে মানেই তো বিশাল বড় দায়িত্ব, এর পরপরই একটা ফুটফুটে কন্যা সন্তানের আগমন। কিন্তু শাশুড়ির অনুপ্রেরণায় লেখাপড়া চালিয়ে গেছে কিভাবে, সেই বিষয়টা একটু শুনে আসি। বেসিক্যালি আমার শাশুড়ি আমাকে পছন্দ করে নিয়ে আসছেন। উনি যেদিন আমাকে দেখতে গেছেন সেদিন আন্টি পরে চলে আসছেন, তার বউ এত পছন্দ হয়েছে, মানে আর কোথাও ছাড়াছাড়ি করবে না, আমি হাত করা একেবারেই পড়ায় চলে আসলো। আচ্ছা, আর এত আদর করতো যে আমি মানে আমার অভাবটা কখনো ফিল করি নাই শ্বশুর বাড়িতে। খুব আদর করতো আমার শাশুড়ি আমাকে। বাচ্চা হওয়ার পরেও মা বলতো যে তোমাকে গ্রাজুয়েশন করা দরকার। তখন আমি প্রাইভেটে আপনার ইংলিশে অনার্স ভর্তি হই। আমি মাকেও হেল্প করতাম, মানে এই না যে পড়াশোনা করতাম মানে যে আমি সংসারে কোনো দায়িত্ব নিতাম। এমনও হয়তো যে আমি সকালবেলা উঠে বাবা মার নাস্তা, ওনাদের দুপুরের খাবারটা সব রেডি করে রেখে ভার্সিটিতে চলে যেতাম। আর আমার মেয়েকে দেখতো আমার শাশুড়ি, আর আমার মা সবসময় আমাকে একটা কাজের মানুষ হেল্পিং হ্যান্ড একটা দিয়ে দিত, সেই হেল্পিং হ্যান্ড থাকতো, মা টেক কেয়ার করতো। আমি 4টা বাজুক 5টা বাজুক বাসায় গেলে গিয়ে দেখতাম আমার শাশুড়ি সোফায় বসা, খায় নাই দুপুরবেলা। আপনার জন্য আমি যাব, তারপর আমাকে নিয়ে খাবে। তো কি মনে হয় না অনেক বড় একটা প্রাপ্তি? হ্যাঁ, অনেক বড় একটা প্রাপ্তি। আসলে আমি খুব লাকি ছিলাম যে এরকম, মানে আমার পুরা শ্বশুর বাড়ি একদিকে, আমার শাশুড়ি আরেকদিকে। এই পয়েন্টটা নিয়ে একটু কথা বলতে চাই যে আসলে একতরফা কখনো ভালোবাসা হয় না। আপনি পরিবারটাকে এভাবে দিয়েছেন বলেই আমি বর্তমান আমাদের সমাজের প্রেক্ষাপট নিয়ে আসলে এই কথাটা বলতে চাচ্ছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে, যে কখনো আমরা একটা পরিবারে গিয়ে সেই পরিবারটাকে আমি যেভাবে আপন করে নিব, ঠিক ওই পরিবারটাও আমাকে আপন করে নেওয়া দরকার। তাহলে কিন্তু আমাদের সুন্দর একটা মেলবন্ধন তৈরি হবে, বন্ডিংটা ভালো। একটু শুনছিলাম যে শাশুড়ি আংটি পরাতে গিয়েছিল, সেদিন কি ভাইয়া গিয়েছিল? না, ভাইয়াকে দেখেনি। না, ভাইয়াকে আমি আগে বেসিক্যালি আমাদের 2 পরিবারের আগে থেকেই, হ্যাঁ, মানে আমার বড় ননদ আর আমার ফুফাতো বোন, ওরা ক্লাস 1 থেকে একসাথে ফ্রেন্ড, একসাথে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে। উনি ছোটবেলা থেকে আমাকে দেখে রাখছিল, সামহাও খুব শখ ছিল ওনার একটা ভাইয়ের জন্য আনবে, একটা ভাই, মানে হয় আমার বড় বোনকে অথবা আমাকে। বড় আপুর তো বিয়ে হয়ে গেল, তারপরে আমি টার্গেট ছিলাম, ওনার টার্গেট ফুলফিল, উনি আমার বিয়ের ঘটক, আমার ফুফাতো বোন আর আমার ননদ। তো এই আর কি। তো ওনারা, আর আপনার ভাইয়ের কথা কি বলবো, সে পাত্রী সহজে পছন্দ করতো না, তাকে পাত্রী দেখাইলেই সে বলতো যে পছন্দ হয় না। কেন, খুব নাকুচু স্বভাবের নাকি? খুব নাকুচু। আপনার 100 পাত্রী দেখছে। 100 পাত্রী? তাহলে সেঞ্চুরি আমি তাহলে আমরা কি বুঝতে পারছি যে সেঞ্চুরি? আমরা কিন্তু শুধু খেলার মাঠে যে আমরা সেঞ্চুরি দেখি তা কিন্তু নয়। এই পরিবারে মানে সাফিয়ার, সে যে রন্ধন শিল্পীর পরিবারে কিন্তু সেঞ্চুরি, তার জীবন সঙ্গী ঠিক সেঞ্চুরিটি কমপ্লিট করে কিন্তু 101-এ গিয়ে পেল সেই জীবন সঙ্গীকে। যেখানে 101 ফিল আপ হলো সেখানেই কি মালা বদল হয়ে গেল। বা চমৎকার। এই জায়গাতে হঠাৎ করে 101 নিশ্চয়ই সেই জায়গাটি দখল করে রেখেছিলেন। আর এটা কি কোনো ফিলিংস আসে যে 101 নাম্বার শেষে আমি সেঞ্চুরির পরে, এরকম কি কোনো একটা ফিলিংস আসে কিনা? না, এরকম ঠিক আসে, তা আমি জিজ্ঞেস করি মাঝে মাঝে, কেন বারবার রিজেক্ট করতা, কেন, কি বলতো? মানে তখন তার কোনো উত্তর নাই, বলে পছন্দ হইতো না, ভালো লাগতো না।
এরকম আর কি, হ্যাঁ। আমাকে দেখে পছন্দ হয়েছে তার, আমাকে আরঙে দেখতে, মানে আমি আরঙে ঘুরতে গেছিলাম তখন দেখেছে, তখন হয়তো আমি জানি না, কেউ খবর দিয়ে রাখছিল হয়তো, হ্যাঁ তখন দেখে গেছে। আর ওকে বলি কারণ ও হচ্ছে আমি আর আমার হাজবেন্ড পুরা বিপরীত বিপরীত, মানে সে হচ্ছে একদম ব্ল্যাক ডায়মন্ড, মানে উত্তর মেরু দক্ষিণ মেরু কি না, মানে একদম কালো, চেহারা ছবি সুন্দর, হাইট 5 ফিট 11। আমার তো লম্বা ছেলে খুবই পছন্দ, সব ঠিক আছে, কিন্তু মানে একদম ব্ল্যাক এন্ড হোয়াইট। আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট, সাদা সাদা কালা কালা আমাদের সেই গানটির সার্থকতা। আর ব্ল্যাক ডায়মন্ড বলা মানে কিন্তু বিশাল একটি বিষয়, যে আসলেই সেই রংটা কোনো ফ্যাক্ট না। এটাও কিন্তু একটা পয়েন্ট, যে আমরা কিন্তু আসলে অনেক সময় বাহ্যিক সুন্দর দেখে বিবেচনা করি। তার কথা, তার যে কথা বলার স্টাইল, যে কোনো মেয়ে প্রেমে পড়বে তার কথা বলার স্টাইল, এত সুন্দর কথা বলে। এখন অবধি সেই প্রেমে হাবুডুবু হ্যাঁ খাচ্ছে? হ্যাঁ, এখন অবধি কথা বলার স্টাইল খুবই সুন্দর, সে কথা বলে খুব, মানে ছাত্রনেতা ছিল তো, নেতাদের কিন্তু আপনার ওর যে নেতা হিসেবে যে নাম রুস্তম আলী খোকন। রুস্তম আলী খোকন, হ্যাঁ। আচ্ছা, রুস্তম শুনি আমার কেন জানি একটুখানি সেই গোপালা রুস্তমের কথা মনে হয়ে যায়। আমরা কি সেই গেটআপে রুস্তমকে দেখবো? রুস্তম সেই রকম না, স্মার্ট। ভাইয়ার নামের সাথে তিনি বলা যায় বেশ একটি আন্তরিক মানুষ, বা মানুষের সাথে সহজেই মিশতে পারে, যেটি আপনার একটু ভালো লাগার একটি কারণ। এই আজকে বিবাহিত জীবনের এখন পর্যন্ত কয় বছর পেরিয়ে আসবে? আলহামদুলিল্লাহ 20 বছর চলতেছে। 20 বছর, তার মানে পুরো এক যুগ তো হতেই চলছে আর কিছুদিন পরে। ছোট করে আমরা এই মুহূর্তে ভাইয়ার জন্য কিছু জেনে নিব, যে কথাটি ভাইয়াকে কখনো সামনাসামনি বলা হয়নি। কঠিন প্রশ্ন। সবচেয়ে প্লাস পয়েন্ট আপনার ভাইয়ার, সে খুব উদার প্রকৃতির লোক, কিপটা না, কিপটা মানুষ আমি দেখতে পারি না। আমরা এই কথাটাই আমরা না শুনে আপনি মনে, আমরা চাচ্ছি ভাইয়ার কাছে এই বার্তাটি যাবে, আপনি সে ওগো যাই বলে সম্বন্ধ করেন, ঠিক সেভাবেই মনে করেন আপনার ওগো আছেন এখানে, আপনি ওনাকে উদ্দেশ্য করে বলেন। আমি খুব হ্যাপি যে এই ধরনের মানুষ আমার লাইফ, মানে লাইফ পার্টনার, যে মানুষকে নিয়ে চলতে পছন্দ করে। আমি যেহেতু রান্না করে খাওয়াতে পছন্দ করি, সে এটা কখনোই না করে না, সে আমাকে সুযোগ করে দেয়, যে বলে যে না না মানুষ ডাকো, সে নিজেও মানুষ নিয়ে আসতেছে, আমার আত্মীয় স্বজন, কখনোই কাউকে না করে না। এই যে একটা মানে উদারতা, হ্যাঁ, এটা আমাকে খুব মানে মানে ভাবায় যে এইটুকু তো হয় না নর্মালি। খুব এমনিতে ভালো মানুষ, ভালো মনের মানুষ, অনেক হাসি খুশি থাকে, ভালো। রাগ করলে কি করে? রাগ করলে একটু রাগি। আপনি কেন? আমারও প্রচন্ড জেদ, আমি শান্ত স্বভাবের, কিন্তু জেদ উঠলে সেটা প্রচন্ড, মানে প্রচন্ড পরিমাণে একদম ঘূর্ণিঝড় হয়ে যায়। জেদ ওঠে, এমনিতে শান্ত, কিন্তু মানে যখন একদমই মানে লিমিট ক্রস করে কোনো একটা বিষয়, তখন প্রচন্ড জেদি হয়ে যায় আর কি। তখন কি ভাইয়া একটু শান্ত ভূমিকা পালন করে? হ্যাঁ, তখন সে শান্ত হয়ে যায়। তাহলে এই জিনিসটা কি মনে হয় না যে আসলে স্বামী স্ত্রী দুজনের মাঝে একজন যদি রাগ করে, এটা আমি একটি মেসেজই দিতে যাচ্ছি, তাহলে অন্যজন কি একটু শান্ত হয়ে যাওয়াটা প্রয়োজন কিনা? আপনার 20 বছরের অভিজ্ঞতা থেকে কি বলবেন? এটা আপনার প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফেরই এটা একটা মানে ওথ হওয়া উচিত, যে কেউ যদি আগুন হয় আরেকজনের পানি হওয়া উচিত, আর না হলে সংসার চালানো খুবই টাফ, সম্ভব না। হাজব্যান্ড রাগ করলে ওয়াইফের চুপ থাকা উচিত, ওয়াইফ রাগ করলে হাজব্যান্ডের চুপ থাকা উচিত, এতে সংসারের অনেক ভালো হয় এবং সংসার স্মুথলি চলে, বাচ্চারাও অনেক কিছু শিখে। এখন যদি হাজব্যান্ড আর দুজন একসাথেই রাগারাগি করি, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাচ্চারা। তাহলে আমরা চমৎকার একটি কথা এই জায়গা থেকে শুনে নিলাম, এবং এই কথাটির দিকে গিয়ে আমরা এই জায়গাটিতে থেকে আমরা অন্য একটি পর্বে চলে যাব। সংসার সুখী হয় রমণীর গুণে, যদি থাকে তার সনে গুণবতী, সে মানে পতিও হতে হবে একই রকম, পত্নীও হতে হবে একরকম। তাহলে তো আমরা একটু সেই প্রেমিক প্রেমিকার সম্পর্ক সম্বন্ধেও জেনে নিলাম। এবার চলে যাই একটু রান্নাঘরে। বলছিলাম যে রান্নাঘর নিয়ে অনেক স্বপ্ন, যার কখনো রান্নার প্রতি অনীহাই আসে না, রান্নাটাকে ভালোবেসে ছোটবেলা থেকে চলছে এতটা পর, সেই সমুর রান্নাঘরের সম্মুখীন একটু দেখে আসে।
কি করা হচ্ছে আপু? এই যে একটু নাস্তা তৈরি করছি আপনাদের জন্য। চমৎকার। এটা কি এটা চিকেন চাউমিনের মতো? বাহ, অনেক স্পাইসি। আর এটাতে কি হচ্ছে? এটা হচ্ছে চিকেন কাটলেট। চিকেন কাটলেট ভাজতেছে। এখানে অনেক কিছু, এগুলো কি সবকিছু আপনি নিজের হাতে তৈরি করেছেন? সব আমার নিজের তৈরি করা। এটা কি? এটা কাটলেট। এটা চিকেন রোল। এটা ঝুরি ডিম আলুর চপ। এটা হচ্ছে আটারি মাংসের পিঠা। মাংসের পিঠা। এখানে অনেক কিছু। এই আপনার এই রান্নাঘর থেকে তো আপনি এত রান্না করেন এবং প্রতিদিনই প্রায় আপনার ডেলিভারি গুলো থাকে, এখান থেকে করেন সব? এখান থেকে করি। আর আমার পুরো বাসার সবচেয়ে প্রিয় জায়গা এটা। সবচেয়ে প্রিয় জায়গা। আমি সারাদিন থাকলেও আমার খারাপ লাগে না। কি বলা যায়, এরকম কি আছে লিস্টে কেউ যে বাসার সবচেয়ে প্রিয় জায়গা? আমরা মনে করি যে আমাদের যদি মন খারাপ থাকে তখন আমি রান্না করে, আমি অনেক খুশি, তখন আমি রান্না করি। কিছু একটা বানাবো, ভাইকে ফোন দিব, আমার ননদকে ফোন দিব, মন খারাপ মন ভালো। তাহলে আমরা বলি যে মন খারাপ হলে আমরা একটু বৃষ্টির আশা করি কিংবা বারান্দায় বসে থাকি। এই জায়গা তো পুরোই উল্টা, যে রান্না মন খারাপ হলে আমরা কিচেনে চলে আসি। গল্পে গল্পে অনেকটা সময় কাটিয়ে এসেছি, এখন একটু শুনে নিব এই যে আজকের রান্নার যে গল্প বলছিলাম, সেই গল্পের নায়িকার সুমুর নিজস্ব কোনো পেজ আছে কিনা, যাতে করে অনলাইনে বাহির থেকে ক্রেতারা তাকে চট করে পেয়ে যায়। আমার পেজের নাম হচ্ছে সুমুস কিচেন। আমি নর্মালি খাবার নিয়ে কাজ করছি প্রায় 4-5 বছর যাবত, কিন্তু মেয়েদের মানে ইনসিস্টে আমি এই সুমুস কিচেন পেজটা আমার খোলা। আমার কেন জানি মানে পেজ নিয়ে কখনো এত পরিকল্পনা ছিল না। বড় মেয়ের মানে তার অনুপ্রেরণায় আমার এই পেজ, আলহামদুলিল্লাহ ভালো চলে। আমরা একটু দুই মেয়ের নামও জেনে নেব। কন্যা, আপনার তো কন্যা দুজন ঘরে। আমার বড় মেয়ের নাম অর্চি, ছোট মেয়ের নাম অরুণিমা। কন্যা সন্তান আসলে সৌভাগ্য বয়ে আনে, আমরা সবসময় জানি। তো সুমুর ঘরেও কিন্তু আলোকিত করে কন্যা সন্তান যেন জয় জয়কার করছে সুমুর রাজ্যে। সেই সুমুর রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে বলা যায় কন্যার অনুপ্রাণিত করার পরে কিন্তু এই পেজটি খোলা সুমুস কিচেন। সুমুস কিচেন নিয়ে 4-5 বছর ধরে এগিয়ে চলছে এবং রিপিট কাস্টমার বলা যায় সবচাইতে বেশি। এবং আমরাও যে চমৎকার চমৎকার খাবারগুলো খেয়েছি, এগুলো আসলে এক কথায় অসাধারণ, মুখরোচক এবং প্রতিটি খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত। আপনার সুমুস কিচেন নিয়ে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কি? এটা একটা পয়েন্ট। আমার বিজনেসটাকে আরো বড় করার অনেকটা ইচ্ছা আছে। আমার একটা বড় রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা আছে এবং সেখানে আমার মতোই যারা রান্না নিয়ে আগ্রহী তাদের সাথে আমি কাজ করতে চাই। রান্না বিষয়টা এরকম যে অনেকেই ছোট করে দেখে রান্না বান্নাটাকে, কিন্তু রান্না করতে কিন্তু মেয়েরা অনেক পছন্দ করে। এবং আমার মনে হয় আমার মতো অনেক মেয়ে আছে যার কাছে রান্নাটা একটা শখ, একটা ভালো শিল্প। তো আসলে রান্নাটা একটা শিল্প। আমি যদি সুযোগ পাই এরকম আমার মতো যারা রান্নাকে এরকম ভালোবাসে তাদেরকে নিয়ে কাজ করতে চাই বড় পরিসরে ইচ্ছা আছে। এবং আমার লাইফ পার্টনার, আমার হাজব্যান্ড এই বিষয়ে খুবই পজিটিভ। সে বারবারই আমাকে মানে বলে যে তুমি এত ভালো কাজ করছো, এটাকে আরো বড় করা উচিত। এই জন্য যত রকম সাপোর্ট দরকার সে সব রকম সাপোর্ট আমাকে পেছন থেকে সব সময় ছায়ার মতো বলা যায়, সব সাপোর্টই দিবে। এই জন্য আমি যাতে এটাকে বড় করার যে প্ল্যানিংটা, তার ভাষ্যমতো যে প্ল্যানিংটা আমাকেই করতে হবে। আমি কি করতে চাই, আমার এই বিজনেসটাকে কিভাবে সামনে নিয়ে যেতে হবে, আমার এইমটা কি হবে, কিন্তু আপনার সেই স্বপ্নটাকে ডানা মেলতে সহযোগিতা করবে, বাস্তবায়নের জন্য যা দরকার সব সে আমাকে হেল্প করবে। এটা অনেক বড় একটা বিষয় যে একভাবে চমৎকার করে জীবনসঙ্গীকে অনুপ্রাণিত করে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু অনেক বড় একটা মনের দরকার, অনেক বড় একটা কলিজার দরকার। তো সেই কলিজাওয়ালা ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। ভাইয়া, আপনি এভাবেই আপুকে সাপোর্ট করে যাবেন এবং আমরা যারা দেখছি তারা আমরা যেন জীবনসঙ্গীরা একে অপরকে এভাবে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা জানি নারীদের মুক্তি, যেটা অর্থনৈতিক মুক্তিটাতে বা স্বাবলম্বী হওয়া কিন্তু অত্যন্ত জরুরি বর্তমান প্রেক্ষাপটে। তো সেই জায়গা থেকে সুমু কি মনে করছেন যে আমরা যারা নারীরা আছি তারা প্রতিটি নারী কি ঘরে বসেও কি স্বাবলম্বী হতে পারে কিনা, শুধু নিজের ইচ্ছেটা থাকলে? এই নিয়ে আপনার মতামত? অবশ্যই পারবে। এই জন্য আমাদের মহিলাদের একটা অদম্য ইচ্ছার দরকার। যে কোনো কাজ করার জন্যই যদি প্রচণ্ড ইচ্ছা না থাকে, কোনো কাজে আমাদের সামনে নিয়ে যাওয়া সম্ভব না।
আর আমরা যারা ঘরে থেকে কাজ করতে চাই তাদের জন্য তো এটা একটা প্লাস পয়েন্ট যে আমি ঘরে আমার স্বামী সন্তান সংসার সব দেখছি, প্লাস অর্থনৈতিক দিকটাও আমি এনশিওর করার চেষ্টা করতেছি। এটা একটু বড় প্রমাণ কিন্তু আপনি নিজেও পরিবারও সামলাচ্ছেন, সবকিছু সামলাচ্ছেন, এদিকে আবার নিজের স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করছেন। আমার পেজের এত ফলোয়ার নাই, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমার প্রতি মাসে আলহামদুলিল্লাহ 50-70 হাজার, মানে 70-এর মতো সেল থাকে আমার প্রতি মাসে। আমার একটা কমিউনিটি সেল থাকে। ধরেন একজন নিয়ে গেল আমার কাছ থেকে খাবার, সে তার কাউকে বললো, সে আবার তার কাউকে বললো, এইভাবে একটা বিশাল কমিউনিটি আমার সাথে রিলেটেড হয়ে গেছে। নাকি আমরা এই ধারণাটা নিতে পারি পেজে আমার লাইক ফলোয়ার বেশি থাকতে হবে, এটা আসলে কোনো কারণ হতে পারে না। আমার পেজ আছে, এটা একটা মানে এটাই যে সব, নট দ্যাট। আপনি মন দিয়ে কাজ করলে, একদম মানে সততার সাথে কাজ করলে, আপনি যেভাবেই করেন সেভাবেই আপনার সফলতা আসবে। আর আমি যেটা চেষ্টা করি, ভালো খাবার সাপ্লাই দিতে চেষ্টা করি, ফ্রেশ থাকার জন্য। কারণ আমার যারা কাস্টমার তারা সব ম্যাক্সিমামই হচ্ছে বাচ্চাদের টিফিন আইটেম, যেগুলো আমি সার্ভ করলাম। হ্যাঁ, ম্যাক্সিমাম টিফিন আইটেম। এখন আমি আমার বাচ্চার জন্য যেভাবে তৈরি করি, ঠিক সেভাবে সেই মমতা দিয়ে আমি সবার জন্য তৈরি করি। মমতার স্পর্শ ছড়িয়ে দেন চারিদিকে। আমি চেষ্টা করি যে আমার বাচ্চা স্কুলে গিয়ে মানে যেই ফ্রেশ খাবারটা খাবে, ঠিক সেই খাবারটাই আরেকজনের বাচ্চা খাবে। সেটা যেভাবেই হোক আমি মানসম্মত করার চেষ্টা করি। আমি চেষ্টা করি যে সবাই একটা ভালো ফ্রেশ খাবার, স্বাস্থ্যসম্মত খাবার পায়। আমাদের প্রতিটি মানুষের কিন্তু জীবনের একটা সৌন্দর্য থাকে। তো আমরা অগ্রযাত্রা থেকে সেই জীবনের সৌন্দর্যগুলোকে কিন্তু তুলে ধরি সুন্দর কিছু স্মৃতি এবং মন খারাপের স্মৃতি, এই কথাগুলো নিয়ে। তো এখন সমুর কাছে চলে যাব তার জীবনের এমন একটি সৌন্দর্য নিয়ে, যে স্মৃতিটি মনে করলে আজও ভালো লাগে। এই স্মৃতিটি কখনো ভুলে যাওয়ার মতো নয়, মনের মণিকোঠায় থেকে যাবে চিরকাল। স্মৃতি তো এখন অনেক স্মৃতি এখন বিস্মৃতি হয়ে যাচ্ছে সংসারের চাপে, মানে এত চাপ, বাচ্চা কাচ্চা, মানে শ্বশুর বাড়ি, মানে সমাজ, কিছু সামাজিক দায়িত্ব সব, মানে এখন আসলে অনেক স্মৃতি মনে নেই, নতুন নতুন স্মৃতি আসতেছে। তারপরেও একটা স্মৃতির কথা বলবো, সেটা হচ্ছে যে আমি বিয়ে হয়েছে আমার 20 বছর, আমি ঢাকায়। একটা ঈদেও আমি মজা করে কোথাও ঘুরতে পারি না, মানে আমার ভাল লাগে না ঈদের দিন। ঢাকার ঈদ আমার একদম পছন্দ না। আমরা যখন মফস্বলে ছিলাম, ঈদের দিন সকাল মানে আমার সব বন্ধু বান্ধবরা আসতো, আম্মা সবাইকে খাওয়াইতো, আর খাওয়ানোর পরে সবগুলো একসাথে দল বেঁধে বের হয়ে যেত সারাদিন সন্ধ্যা পর্যন্ত এক একজনের বাসায় যে আমরা যেতাম, খাওয়া দাওয়া করতাম, আবার ঘুরতাম। আমি খোলামেলা পরিবেশে বড় হয়েছি। এই যে একটা স্মৃতি, এটা আমি এখনো খুব মিস করি আমার ফ্রেন্ডদেরকে। আমার সেই সময়টাকে আমি খুবই মিস করি, যে একটা ঈদও আমি শান্তি পাই না। প্রত্যেকটা ঈদে সকালবেলা দুনিয়ার চাপ দুনিয়ার চাপ, আমি দায়িত্ব চাপ মানে ঈদই ভুলে গেছি, মানে 20 বছর ধরে। সেই মনে হয় যদি আবার আমি সেই আগের জায়গায় ফিরে যেতাম, আমার বান্ধবীদের সাথে ঘুরতে পারতাম। সবাই সবার জায়গা মতো, সবাই ব্যস্ত, সবাই আমরা একসাথে হলে এই আলাপটাই করি, যেটা আগের মতো আবার ঈদ করতে পারতাম একটা, মানে এই একটা ফিলিংস কাজ করে যে যদি আরেকবার এরকম হইতো যে একসাথে মানে কোনো টেনশন নাই। এই কথাটি মনে করিয়ে দিল, কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়। সেই হারিয়ে যাওয়া স্মৃতিগুলো যেন আসলে আমাদের মনের মণিকোঠায় থাকে, এভাবেই চিরকাল।